সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা একটি বিক্রিয়াকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব। ঠিক আছে, একটি বিক্রিয়াকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব। তো এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে গেলে তোমাকে অবশ্যই জারক এবং বিজারক সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। যাদের এই দুইটা বিষয়ে ভালো ধারণা নেই তারা অবশ্যই আমার এই চ্যানেলে এই রিলেটেড দুইটা ভিডিও দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তাহলে এই ভিডিও বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। তার আগে একটি কথা, যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। দেখো, আজকের এই ভিডিওতে আমরা এই বিক্রিয়াটিকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব। এটা হচ্ছে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস লবণের বিক্রিয়া। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এর ভিতরে জারক এবং বিজারক কোনটি, জারক কোনটি এবং বিজারক কোনটি। তো আমরা জানি, যেহেতু এটা আমরা আগের যে ভিডিওগুলো সেখানে আমি আলোচনা করেছি জারক বিজারক সম্পর্কে। তো আমরা জানি যে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হলো জারক, ঠিক আছে, এটা হলো জারক। আর ফেরাস সালফেট এটা হলো বিজারক। এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো জারক এবং ফেরাস সালফেট হলো বিজারক। প্রথমে আমাদের এই দুটি বিষয় ক্লিয়ার করতে হবে। এরপরে দেখো, জারকের কাজ, জারক কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে। বিজারক কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে বিজারক ইলেকট্রন ত্যাগ করে, তার মানে বিজারক দিবে জারণ অর্ধ বিক্রিয়া। আর জারক যেহেতু ইলেকট্রন গ্রহণ করে তাহলে ও দিবে কি তোমার বিজারণ অর্ধ বিক্রিয়া। প্রথমে আমরা জারণ অর্ধ বিক্রিয়া লিখব। তো জারণ অর্ধ বিক্রিয়া কে দিবে? বিজারক। তো বিজারক হিসেবে এখানে ফেরাস সালফেট ব্যবহার করা হয়েছে। তো ফেরাস এবং সালফেট, দেখো এখানে দুটো অংশ, একটা আয়রন একটা সালফেট, এবং সালফেটের জারণ মান হচ্ছে 2- এখানে, আর আয়রনের হচ্ছে +2। অর্থাৎ দেখো, এই যে সালফেট, এখানে কিন্তু এই সালফেটের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় না। যাদের জারণ সংখ্যার পরিবর্তন হয় না তাদেরকে দর্শক আয়ন বলা হয়। তাহলে আমরা যখন এই যে জারণ অর্ধ বিক্রিয়া লিখবো তখন কিন্তু, বা বিজারণ অর্ধ বিক্রিয়া লিখবো তখন কিন্তু যারা দর্শক আয়ন বা যাদের জারণ সংখ্যার পরিবর্তন হবে না তাদেরকে আমরা বাদ দিয়ে লিখবো। জারণ সংখ্যার যার পরিবর্তন হবে সেটাই আমরা লিখবো। তাহলে এখানে যার জারণ সংখ্যার পরিবর্তন হবে অর্থাৎ আমরা লিখবো Fe2+। ঠিক আছে, তো Fe2+ এই বিক্রিয়ার যে পরিবর্তিত রূপ হবে Fe3 পজিটিভ। খেয়াল করো, এখানে বিক্রিয়কে যদি Fe2+ থাকে তাহলে পরিবর্তিত রূপ হবে Fe3+। এই Fe3+ এটা তোমার কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর আমরা জানি আয়রনের জারণ মান হচ্ছে +2+3, হ্যাঁ, অর্থাৎ 2 এবং 3। তো যেহেতু এখানে 2+ আছে তাহলে 2+ থাকলে বিক্রিয়ার পরিবর্তিত রূপ হবে 3+। দেখো, এখানে দুটো ইলেকট্রন ঘাটতি ছিল, এখানে কিন্তু 3টে ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। তার মানে এর অর্থ দাঁড়ায় সে একটি ইলেকট্রন দান করে দিয়েছে, কারণ 2টা ইলেকট্রন ঘাটতি, এখন 3টা, তার মানে নিশ্চয়ই একটি ইলেকট্রন কি করেছে? দান করেছে। ঠিক আছে, তাই আমরা মাইনাস ইলেকট্রন দিলাম, ডান পাশে লিখলে প্লাস ইলেকট্রন। এরপরে আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া লিখব। বিজারণ অর্ধ বিক্রিয়া, তো বিজারণ বিক্রিয়া কে দেবে? দেবে হচ্ছে জারক। জারক ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক। এই যে পারম্যাঙ্গানেট আয়ন এটা কিন্তু মাইনাস, আর পটাশিয়ামের হচ্ছে প্লাস। ঠিক আছে, এখানে পটাশিয়ামের জারণ মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পটাশিয়াম কিন্তু দর্শক আয়ন হিসেবে থাকবে, ওকে বাদ দিয়ে কিন্তু আমরা লিখবো। আর বাকি থাকে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে যৌগমূলক, এখানে কিন্তু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার কিন্তু পরিবর্তন হবে। তাহলে আমরা লিখবো মূলত MnO4- অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়ন। তো এখানে যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা আমাদের বের করতে হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নেবে, তাহলে এটা বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। তো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কিন্তু +7। ঠিক আছে, ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7।
এটা বিক্রিয়ায় লেখার দরকার নেই, আমরা জাস্ট বোঝানোর জন্য +7টা দিছি। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7। এখন এই বিক্রিয়ার যে পরিবর্তিত রূপ সেটা হবে Mn2 পজিটিভ। খেয়াল করো, Mn2 পজিটিভ। দেখো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7, এখানে কত হলো? 2+। এর অর্থ হলো যে এখানে 7টি ইলেকট্রন ঘাটতি ছিল, এখন ঘাটতি আছে 2টা। কিভাবে সম্ভব? তাহলে নিশ্চয়ই সে 5টি ইলেকট্রন গ্রহণ করেছে, কারণ 7টি ঘাটতি ছিল, এখন 2টা ঘাটতি। তার মানে এ কি করেছে? 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, 5টি ইলেকট্রন গ্রহণ করেছে। এবার খেয়াল করো, এখানে পার ম্যাঙ্গানেট আয়নে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন হচ্ছে 4টা। তাহলে আমরা ডান পাশে সেই কয় অণু পানি লিখবো? অর্থাৎ পানি লিখবো আমরা 4 অণু। পানি লিখবো কয় অণু? 4 অণু। দেখো এখানে অক্সিজেন ছিল 4টা, তাই আমরা 4 অণু পানি লিখেছি। যদি 7টা থাকতো তাহলে 7 অণু পানি লিখতাম, যদি 5টা থাকতো তাহলে 5 অণু পানি লিখতাম। এরপরে দেখো এখানে ডান পাশে হাইড্রোজেনের সংখ্যা কয়টা? 4 অণু পানি, তার মানে 4 দুনো 8, অর্থাৎ ডান পাশে আমার হাইড্রোজেন আছে কয়টা? 8টা। তো ডান পাশে যে কয়টা হাইড্রোজেন থাকবে আমরা বাম পাশে সেই কয়টা H+, মানে 8টা H+ আয়ন আমরা লিখব। তাহলে আবারও দেখো এখানে +7, 2+, অর্থাৎ 7টা ঘাটতি, সেখান থেকে ইলেকট্রন হচ্ছে 2টা ঘাটতি, তাহলে নিশ্চয়ই 5টা ইলেকট্রন সে কি করেছে? গ্রহণ করেছে। আর এখানে অক্সিজেন হচ্ছে তোমার 4টা, তাই ডান পাশে আমরা 4 অণু পানি লিখেছি। তার মানে এখানে হাইড্রোজেন কয়টা হলো? 4 দুনো 8, তাই আমরা বাম পাশে 8টা H+ লিখেছি। হ্যাঁ, যদি আমরা এখানে এই ইকুয়েশনকে আমরা 1 দিলাম আর এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, এখন আমাদের পরবর্তী যে কাজ হবে ইলেকট্রন ইলেকট্রন সমান করা। তো দেখো এখানে ইলেকট্রন আছে তোমার 1টা, আর এখানে ইলেকট্রন আছে কয়টা? 5টা। তাহলে যেটা আমরা করব যে 1 নাম্বার সমীকরণকে 5 দ্বারা গুণ করে 2 নাম্বার সমীকরণকে 1 দ্বারা গুণ করে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো কারণ এখানে 5টা ইলেকট্রন, এখানে 1টি ইলেকট্রন, তাহলে 1 নাম্বার সমীকরণকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এর সাথে 5 হয়ে গেল, তাহলে ইলেকট্রন ইলেকট্রন আমার সমান হয়ে গেল। গুণ করার পরে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা বাম পাশের গুলো আগে যোগ করব। তাহলে বাম পাশে এখানে ছিল কি? Fe2+, তাহলে আমার 5 গুণ হবে, তার মানে 5টা Fe2 পজিটিভ প্লাস এখানে হচ্ছে MnO4 মাইনাস প্লাস 8টা H+। ঠিক আছে, আর 5 Fe3 পজিটিভ, আর নিচে হচ্ছে আমার Mn2 পজিটিভ প্লাস 4 অণু পানি। ঠিক আছে, তাহলে দেখো এখানে যখন 5 দিয়ে গুণ করবো তাহলে 5টা ইলেকট্রন এখানে আর 5টা ইলেকট্রন প্লাস মাইনাস, মানে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে ইলেকট্রন আর বসে না। এই হলো আমার সমীকরণ, যে জারণ বিজারণের যে অর্ধ বিক্রিয়া, সেই অর্ধ বিক্রিয়াকে আমরা গুণন করে যোগ করলে আমাদের এই সমীকরণটা পাওয়া যায়। এরপরে যেটা করব সেটা হলো আমাদের দর্শক আয়ন সরবরাহ করে, প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে আমরা এবার যে দর্শক আয়ন ছিল সেই দর্শক আয়নগুলো আমরা এখানে যোগ করব। তাহলে দেখো এখানে ছিল এখানে Fe2+, তাই না? আমাদের দর্শক আয়ন যদি আমরা বলি, দর্শক আয়ন হিসেবে এখানে কি কি? এখানে তোমার হচ্ছে পটাশিয়াম প্লাস আর হচ্ছে SO4 2-। ঠিক আছে, এই দুইটাই আমার দর্শক আয়ন। ঠিক আছে, তাহলে পটাশিয়াম প্লাস আর হচ্ছে তোমার সালফেট 2-। তো যেখানে পজিটিভ আয়ন আছে সেখানে নেগেটিভ আয়ন আসবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখানে ফেরাস সালফেট ছিল, তার মানে এখানে আয়রনের সাথে Fe2+ এর সাথে আসবে কিন্তু সালফেট। তাহলে দেখো এখানে Fe2+ এর সাথে আসবে সালফেট।
ঠিক আছে, একটু খেয়াল করো, এখানে Fe2+ অর্থাৎ আয়রনের যোজনী কিন্তু 2, আর আমরা জানি সালফেটের যোজনীও 2। তাহলে যোজনী এর 2 ওর 2 কাটাকাটি হয়ে গেল, কারোর উপর কোনো যোজনী কিন্তু বসে না। এর আগে কত হচ্ছে 5, তাহলে আমরা দিলাম 5। ঠিক আছে, এরপরে দেখো এটা হলো, এরপরে পারম্যাঙ্গানেট আয়ন, এটা নেগেটিভ, তাহলে এর সাথে নিশ্চয়ই পটাশিয়ামটা আসবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এখানে তো পটাশিয়াম পার ম্যাঙ্গানেটই ছিল, আর আমরা এটাও ভাবতে পারি এখানে নেগেটিভ আয়ন, তার মানে দর্শকের সাথে পজিটিভ আয়ন আসবে। এরপরে দেখো এখানে কি ছিল, 8টা H+, তো H+ যেহেতু, তার মানে এর সাথে আসবে তোমার সালফেট SO4। তাহলে হাইড্রোজেন আর সালফেট যুক্ত হয়ে যেটা হয় সালফিউরিক অ্যাসিড, মানে H2SO4, সালফিউরিক অ্যাসিড। একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো 8টা, তাহলে যদি আমার হাইড্রোজেন কিন্তু 8টা হতে হবে, তাহলে সালফিউরিক অ্যাসিড এখানে, তাহলে মানে H2, তার মানে এর আগে যদি আমি 4 দিই, তাহলে কিন্তু আমার 4 দুগুণী 8টা হাইড্রোজেন হয়ে গেল। যদি আমি এখানে 8ই দিতাম, তাহলে 8 দুগুণী কিন্তু 16টা হতো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সেটা। তাহলে এক্ষেত্রে কত হবে 4, তাহলে 4 অণু সালফিউরিক অ্যাসিড। এবার দেখো এখানে কি, ফেরিক আয়ন, মানে Fe3+, তার মানে এর সাথে আসবে সালফেট, তার মানে আমাদের FeSO4, এই 3 আর এর কত 2, এর কত 2, Fe2SO4 এর হোল 3। তাহলে এর আগে যদি আমি 5 দিই, তাহলে 5 দুনো কত হয়ে যাবে 10 হয়ে যাবে। এখানে যদি আমি 5 দিই, তাহলে আমার কত হবে 5 দুনো 10 হয়ে যাবে। তাহলে আমি কত দেবো এখানে 5/2, অর্থাৎ 2 কাটাকাটি হয়ে যাবে, তখন কিন্তু এখানে আমার 5ই বসবে। ঠিক আছে, এখানে একটু ভগ্নাংশ অথবা 2.5 দেওয়া যেতে পারে, কিন্তু সেটা ভগ্নাংশ, মানে পয়েন্ট আকারে না লিখে আমরা এইভাবে লিখলাম। এরপরে দেখো Mn2 পজিটিভ, তার মানে এর সাথে আসবে সালফেট, তার মানে MnSO4। তাহলে দেখো MnSO4, এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে 2, আর সালফেটেরও 2, কাটাকাটি হয়ে যায়, কিছু বসে না। আমরা এরপরে যে জিনিসটা লিখবো সেটা হলো খেয়াল করো, আমরা যে দুটো দর্শক আয়ন আলাদা করেছিলাম, অর্থাৎ পটাশিয়াম আর সালফেট। ঠিক আছে, তো এই পটাশিয়াম আর সালফেটের সমানে প্রত্যেক ক্ষেত্রে আমরা যে যৌগ গঠিত হবে সেই যৌগটা লিখব। তার মানে পটাশিয়াম আর সালফেট, সালফেটের যোজনী 2, তাই পটাশিয়ামের ঘাড়ে, এবং পটাশিয়ামের যোজনী 1, কিছু বসে না। তো দেখো এ পাশে আমার পটাশিয়াম কয়টা ছিল, একটা, একটা। তাহলে এক্ষেত্রে আমি এখানে যেহেতু 2টা, তার মানে 1/2 লিখলে এই 2 কেটে গেলে আমার একটাই পটাশিয়াম থাকে। লাস্ট যেটা লিখবো সেটা হলো আমি পানিটা লিখবো, 4 অণু পানি। ঠিক আছে, তাহলে বিষয়টা কিন্তু এই দুইটা জায়গায় কিন্তু একটু ভিন্ন। দেখো এখানে ফেরিক সালফেট, তাহলে ফেরিক সালফেট আয়রনের যোজনী 3, তাই সালফেটের ঘাড়ে বসছে, আর সালফেটের যোজনী 2, তোমার আয়রনের ঘাড়ে বসছে। তো এখানে যদি আমি 5 লিখতাম, তাহলে 5 দুনো 10, কিন্তু এখানে আয়রন কত ছিল, আয়রন ছিল 5টা, যে কারণে আমার সমান রাখতে যে 5/2, 2 কাটাকাটি হয়ে গেলে 5। আর একটা জিনিস করা যেত, এই সমীকরণকে ডাইরেক্ট 2 দ্বারা গুণ করা যেত, কিন্তু সেক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হতো। ঠিক আছে, এরপরে যেটা করতে হবে, এটাকে যদি আমরা 3 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে এরপরে আমরা কি করব, এই 3 নাম্বার সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। 3 নাম্বার সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। এর কারণ হলো, দেখো এখানে বাই আকারে আছে, হ্যাঁ, ভগ্নাংশ মানে বাই আকারে আছে, যে কারণে এই যে নিচে 2 আর এই নিচে 2 তাড়ানোর জন্য আমরা এই পুরা সমীকরণকে, 3 নাম্বার সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে 5 দুনো 10, অর্থাৎ 10টা ফেরাস সালফেট,
ঠিক আছে, প্লাস এর যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 কে এম এন ও 4, 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এর দ্বারা 2 দ্বারা গুণ করি তাহলে 4 দুগুণি 8, 8 অণু সালফিউরিক অ্যাসিড প্লাস এই অ্যারো চিহ্ন, একে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 উঠে যাবে, তাহলে 5 Fe2 SO4 এর হোল 3 প্লাস 2 MnSO4 প্লাস এখানে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 2 কাটাকাটি হয়ে যাবে, তার মানে K2SO4 প্লাস 8 অণু পানি। ঠিক আছে, তাহলে আমাদের যে আয়ন ইলেকট্রন পদ্ধতির যে সমতা বিধান সেটা কিন্তু আমরা করলাম। এরপরে তুমি মিলাই দেখতে পারো যে এখানে দেখো আয়রন 10টা আছে, এখানে 5 দুনো 10টা আছে, সালফেট যদি হিসাব করি তাহলে 10টা, 10 আর 8 18টা, এখানে আছে ধরো 3 5 15 16 17 আর একটা 18টা, সবকিছু মেলালেই তুমি কিন্তু পেয়ে যাবে। এখানে পটাশিয়াম দুটো, এখানে পটাশিয়াম দুটো। এটাই ছিল আজকের আলোচনা। তো অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস লবণের যে বিক্রিয়াটি কিভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে আমার বিশ্বাস এই ভিডিওটি তোমরা মানে এই বিক্রিয়াটি তোমরা খুব সহজেই সমতা বিধান করতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ক্লাসে।